র‍্যাব ক্যাম্পের সংঘবদ্ধ হামলা হয়েছে, রাস্তা কেটে ফেলা হয়েছে এবং আধুনিক অস্ত্র ব্যবহারের ঘটনা অনেককে আসলে বিস্মিত করেছে। আপনার কাছে কি মনে হয় দেশের কিছু অঞ্চলে এখনো প্যারালাল শক্তি বা সন্ত্রাস সন্ত্রাস সশস্ত্র যে নেটওয়ার্ক এটি কি সক্রিয় আছে? দেখুন, যে ২৪-এর গণ অভ্যুত্থানে পুলিশ বাহিনীর যে সরকার নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর যে আচরণ ছিল তাতে কিন্তু সাধারণ মানুষ পুলিশ বাহিনীর উপরে স্বাভাবিকভাবেই খুব ক্ষুব্ধ ছিল এবং সেই ক্ষুব্ধতার যে প্রকাশ ঘটেছে বিভিন্নভাবে সেটাতে পুলিশ বাহিনীর মনোবল এবং তাদের যে কার্যক্রম অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছিল আর একটা ভেঙেই পড়েছিল। এটা যেমন সত্য, সেটা সময়ের সাথে সাথে অনেকটা ফিরে এলেও সেভাবে একদম পূর্ণ গতি যে পেয়েছে তা নয়, তবে অনেকখানি পেয়েছে। আবার ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের পর কিন্তু যেহেতু গণতন্ত্রের একটা যাত্রারম্ভ হয়েছে, যেভাবেই হোক একটা একটা ট্রানজিশন তো এসেছে এবং মানুষের ভোটে বিজয়ী সরকার ক্ষমতায়, তারপর কিন্তু পুলিশ বাহিনীর উপর বা আইন শৃঙ্খলা বাহিনীর উপর, এটা তো আইন শৃঙ্খলা বাহিনীর আরেকটি বিশেষায়িত বাহিনীর উপর আক্রমণ। তবে আপনি খেয়াল করবেন যে গত কয়েক মাসে ২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন চট্টগ্রাম এবং সিলেটে। অন্তত ১৩টি হামলা হয়েছে পুলিশ বাহিনীর উপরে সারা দেশে এবং চট্টগ্রামে তো পরপর ২ জায়গায় পুলিশকে ঘেরাও করে ২ ঘন্টা থেকে ৪ ঘন্টা পর্যন্ত জনতা ঘেরাও করে রেখেছিল। রাজধানী ঢাকাতেও অন্তত ৩টি ঘটনা ঘটেছে গত কয়েক সপ্তাহের মধ্যে, এই মাসেই। তো আপনি দেখুন যে বিভিন্ন জায়গায় যেখানে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে গেছে সেখানে তারা জনতার মুখোমুখি কেন হচ্ছে? তাহলে কি জনতা সেই ২৪-এর রাগ এখনও পোষণ করছে? আমার তা মনে হয় না। কারণ ইতিমধ্যে অনেক পানি গড়িয়ে গেছে, নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে এবং সেইখানে সরকার, অধিকাংশ মানুষ কিন্তু চায় যে সরকার স্বস্তিতে কাজ করুক। কারণ সরকার যদি স্বস্তিতে কাজ করতে পারে, জনমনে শান্তি এবং নিরাপত্তার যে প্রধান যে বিষয়টি সেটাও আসবার কথা। তাহলে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে? এখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কিন্তু যে পরাজিত শক্তি, যে ২৪-এর গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি অর্থাৎ আওয়ামী লীগের সাথে অনেকে মিলে এই সমস্ত কাজ করছে বিরোধী দল। এই অভিযোগ কিন্তু আমরা আওয়ামী লীগের আমলেও শুনেছি, যে কোনো ঘটনায় বিরোধী পক্ষকে অভিযুক্ত করা। ব্যাপারটা এতটা সরল না হলেও একেবারে মানে উড়িয়ে দেওয়া যায় না। কারণ আপনি দেখুন যে রামিসার বাড়িতে যেদিন প্রধানমন্ত্রী গেলেন এবং সেখানে তাকে দোয়ধ্বনি দেওয়া হলো। দোয়ধ্বনি হতে পারে, অনেকে বলে এটা তো গণতান্ত্রিক একটা প্রক্রিয়া, দোয়ধ্বনি দেওয়া হচ্ছে, কিন্তু এই ধরনের একটা মর্মান্তিক ঘটনায় প্রধানমন্ত্রী সেই বাড়িতে গেলেন, মাত্র তিনি প্রধানমন্ত্রী হয়েছে ৩ মাস, তিনি কি ইতিমধ্যেই দোয়ধ্বনি করবার মতো অনেক কাজ করে ফেলেছেন? কাজেই এটি একটি একটি সংঘবদ্ধ শক্তি যারা মব সন্ত্রাস করেছিল ১৮ মাসে, যাদের আর ভালো লাগছে না গণতান্ত্রিক শাসন এবং এই মব সন্ত্রাসের অবশিষ্ট অংশটুকু যারা বহন করে নিতে চায়। কারণ দেশ যদি শৃঙ্খলার মধ্যে পড়ে যায় আর তো মব সন্ত্রাস করা যাবে না। মব সন্ত্রাস মানেই হলো আইনের শাসন নিজের হাতে তুলে ফেলা। নিজের হাতে আইন নিয়ে ৩২ নম্বর ভাঙা যায়, নিজের হাতে আইন নিয়ে মাজার ভাঙা যায়, ৭১-এর ভাস্কর্য ভাঙা যায়, মুক্তিযুদ্ধকে বলা যায় প্রতিরোধ যুদ্ধ। নিজের হাতে যখন আইন তোলা যায় এবং তখন যখন সরকারি পৃষ্ঠপোষকতা হয় এবং এই বিষয়গুলোর ধারাবাহিকতা রক্ষাতেই যেন এই ধরনের আক্রমণগুলো হচ্ছে বলে আমার মনে হয়। কারণ আপনি দেখুন যে র্যাবের এই ঘটনা কেন ঘটবে? এটার সাথে আপনার সেই ২ বছর আগের গণ অভ্যুত্থান মিলানোর কোনো কারণই থাকতে পারে না। দেশ একটি নতুন গণতান্ত্রিক যাত্রার দিকে চলে গেছে। এইখানে যারা আলু পোড়া দিতে চায়, অর্থাৎ আগুন লাগলে, প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে অনেকে আছে নিজের আলুটি নিয়ে গিয়ে পোড়াতে চায়, এই যাদের মানসিকতা, এই সুযোগ সন্ধানী উচ্চাভিলাষীরাই এই কাজটি করছে। যারা গণতান্ত্রিক পরিবেশ চায় না, জবাবদিহিতার পরিবেশকে যারা ভয় পায়, যাদের ভেতরে অনেক রকমের উচ্চাভিলাষ আছে কিন্তু যোগ্যতা নেই, এই পাটাতনের উপরে, সাধারণ একটি পাটাতনের উপরে যারা থাকতে চায় না, ভুইফোর সেই শক্তিটাই আসলে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে।